খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট, ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। দেখে নিচ্ছিলাম আজকে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু ক্রীড়াঙ্গনে উৎসব। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে আজকে স্টুডিওতে পেয়ে খুবই আনন্দিত, এবং একই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা ফুটবল উৎসব চলছে। আপনি যদি ফুটবল তো ডেফিনেটলি আছেই, ক্রীড়াঙ্গনের উৎসব বলতে ক্রিকেটের কথাও এখানে অবশ্যই চলে আসবে। সেখানে মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট চলছে, এবং এরকম একটা মাহেন্দ্রক্ষণ বাংলাদেশের এই অ্যারেনায় এর আগে আপনাদের এসেছে কিনা, সেই বিষয় নিয়ে একটু প্রথমেই জানতে চাই। ধন্যবাদ আপনাকে, এখন টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আসলে আমি অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ ফুটবল দলকে। আপনি যেটা ইন্ট্রো দিয়েছিলেন যে 22 বছর পরে আসলে আমরা ইন্ডিয়াকে হারাতে পেরেছি। আমার প্লেইং ক্যারিয়ারে আসলে অনেকগুলি ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে। আনফর্চুনেট অনেক ক্লোজ ম্যাচ আমরা গিয়ে হেরে গিয়েছি, ড্র হয়েছে, আইদার আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। বাট দেশের মাটিতে কিন্তু লাস্ট সাব ফুটবল 2003-এ যে জয়টা এসেছিল মতমুন্না ভাইয়ের গোলে, তারপর পরে কিন্তু গতকালকে রাতে আমরা ম্যাচটা জিতেছি। তো জয়টা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল। এবং আপনি যেটা বলেছেন যে এটা নট অনলি মি, আমার মনে হয় যে সমগ্র বাংলাদেশের পুরো জাতি আসলে যখন ইন্ডিয়ার সাথে জিতে একটা প্রাণের সঞ্চার তৈরি হয়, তো সেটা কিন্তু আমরা আসলে আফটার ম্যাচ আমরা সবাই দেখেছি, সবার জায়গা থেকে সেলিব্রেশন করেছে। এবং আপনি আপনার যে কোশ্চেন করেছেন যে আসলে ক্রীড়াঙ্গনে, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেক্টর। ইস নট অনলি ফুটবল, ক্রিকেটও আপনি মুশফিকের কথা বলেছেন, সে যেহেতু 100তম টেস্ট খেলতে যাচ্ছে, এটা বিগ অ্যাচিভমেন্ট ফর হিম। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে এত বড় লম্বা একটা কেরিয়ার সে আসলে টেনে নিয়ে গেছে। সুতরাং আমি বলবো যে আমাদের স্পোর্টসম্যানদের জন্য এটা একটা অন্যরকম অনুভূতি। ফুটবলে ফিরবো। কালকে বাংলাদেশ যখন 1-0 গোলে ভারতকে হারালো, এরপরে ড্রেসিং রুমের একটা ভিডিও কিন্তু বেশ আলোচনায়, এবং সর্বস্তরের মানুষ এখানে তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন, রিয়াকশন দিচ্ছেন। সেখানে তাবিদ আওয়াল বাফুফের সভাপতি তিনি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফুটবলারদের সাথে ড্রেসিং রুমে উচ্ছ্বাস করছেন। এটা কি মানে খুবই দুর্লভ কিনা দৃশ্যটা? না, দেখেন, ম্যাচটা কিন্তু আপনি জিতেছেন এগেনস্ট ইন্ডিয়া। অ্যান্ড ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে আমার প্লেইং ক্যারিয়ার থেকে শুরু করে সবার, ইটস নট অনলি মি, আমরা আন্তর্জাতিক ম্যাচ যারাই এই পর্যন্ত যারাই খেলেছে, সবসময় অপোনেন্ট যখন ইন্ডিয়া ছিল তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একটা যুদ্ধে পরিণত হয় ম্যাচটা আর কি। হ্যাঁ, কারণ আমাদের অপোনেন্ট সবসময় রাইভাল টিম হলো ইন্ডিয়া। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেলিব্রেশনের জায়গাটা অনেক উপরে ছিল ক্ষেত্রে সবার জায়গা থেকেই। তো সেখানে আপনি দেখেন যে আফটার ম্যাচ ড্রেসিং রুমে কিন্তু সবাই আসলে ক্রীড়া উপদেষ্টা, তাবিদ ভাই, প্রেসিডেন্ট, সবাই কিন্তু আসলে এটাকে উদযাপন করেছে, এবং সবাই সবার জায়গা থেকে এটাকে সেলিব্রেশন করার চেষ্টা করেছে। কারণ এই এশিয়ান কাপ কোয়ালিফাই তো আসলে আমরা মূল পর্বে যেতে পারিনি, বাট আমাদের কিন্তু অ্যাচিভমেন্টের জায়গায় ছিল এইটা যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো কিনা, এবং সেটা ঘরের মাটিতে। তো সেই কাজটা তো আসলে আমাদের প্লেয়াররা করে দেখিয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আনন্দর জায়গাটা অনেক বেশি ছিল। উদযাপনের মুহূর্তের কথা বলছিলাম, সেই জায়গায় যখন ফুটবলার মোরসালিন কিংবা তপু বর্মনরা বলছিলেন বোনাস বোনাস বলে, যখন চিৎকার করছিলেন, উল্লাস করছিলেন, সেই সময়টাই তাদের সঙ্গে গলা মিলিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই, এবং ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ তিনি 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। মানে এর আগেও তো বাংলাদেশ ম্যাচ জিতেছে, সাপে মেয়েরা জিতেছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে, তবে এটা ব্যতিক্রম কিনা? না, এটা তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট সবার ভিতরে কাজ করেছে আফটার ম্যাচটা জিততে পারবো কিনা। ম্যাচের ভিতরে কিন্তু অনেক রকম মোমেন্টাম তৈরি হয়েছিল। তো এন্ড অফ দ্য ডে ম্যাচটা আমরা যখন জিতেছি, আমার কাছে মনে হয় যে সবার ভিতরে একটা ফিলিংস কাজ করেছে যে প্লেয়ারদেরকে আসলে কোনোভাবে উৎসাহিত করা যায় কিনা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ক্রীড়া উপদেষ্টা সে নিজেও মাঠে ছিল, এবং যেহেতু প্লেয়াররা আসলে তার কাছে গিয়ে দাবি করেছিল বোনাস করে যখন শব্দ করছিল, সে কিন্তু ওইটার এক্সাইটমেন্ট থেকেই কিন্তু আমার কাছে মনে হয় যে সে প্লেয়ারদেরকে 2 কোটি টাকা বোনাস দিচ্ছে। এটা আমি বলবো যে প্লেয়ারদের জন্য বা ক্রীড়া উপদেষ্টা যে কাজটা করে দেখিয়েছে, এটা আমি বলবো যে ইন ফিউচার প্লেয়ারদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে ম্যাচ জেতার জন্য। কারণ এই ধরনের ম্যাচ আপনি খুব কম খেলার সুযোগ পাবেন, এবং যখনই সুযোগ পাবেন তখনই প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করবে যে আমরা আসলে আমাদের ম্যাচটা জেতা উচিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করবে আপকামিং ম্যাচগুলিতে। সেলিব্রেশনটা নিশ্চয়ই আপনারাও করেছেন এবং মাঠে ছিলেন, মাঠের বাইরে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আসলে সেলিব্রেশনটা ঠিক
মানে কত উঁচু মাত্রার হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। দেখেন আফটার ম্যাচ মাঠে ছিলাম অনেকক্ষণ, বা সেলিব্রেশনের পর থেকে আসলে পরে একটা দুইটা টিভি শো ছিল আফটার ম্যাচ, অনেকেই আসলে এটা নিয়ে আলাপ আলোচনা করেছে। তারপর আসলে আমরা আমার পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম মামাতে খাওয়া দাওয়া করতে, কারণ যেহেতু আমি যখন জাতীয় দলে খেলেছি তখনও আসলে এই ধরনের মুহূর্ত এসেছে, তো আমি জানি এটার ফিলিংসটা কীরকম। তো সেই জায়গা থেকে আসলে সেইটা উদযাপনের জায়গা থেকেই কিন্তু আসলে কালকে রাত্রে আসলে ঘুমিয়েছি 4:30, মানে অলমোস্ট ফজরের আজানের সময়। তো এই ধরনের মুহূর্ত তো আপনি সবসময় পাবেন না, তো ওইটাকে আসলে মনে রাখার জন্যই কিন্তু আমার মনে হয় যে এই সেলিব্রেশনগুলো আমার নট অনলি আমার সবাই এরকমের সেলিব্রেশনই করেছে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অবশ্যই, তবে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল বাস্তবতাই পা রাখতে চেয়েছেন এবং এই ধরনের জয়ের অভ্যাসগুলো গড়ে তুলতে বলেছেন। আমরা ম্যাচ ফ্যাক্টসে ফিরবো, উল্লাস তো ডেফিনেটলি হবেই, উল্লাসের বিষয়গুলোও আসবে বারবার। তবে গত ম্যাচের যেই গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো এসেছে বাংলাদেশের এবং ভারতের ফুটবল ম্যাচে, সেই ম্যাচ মোমেন্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই এবং সেখানে কি কি আসলে ঘটেছিল, পাস কতটা দিয়েছে, অ্যাকুরেসি কেমন ছিল, বা গোলের বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। আমরা একটু দেখে নিতে চাই আমাদের কালকের যে ম্যাচ মোমেন্টটা। বাংলাদেশ বনাম ভারতে ম্যাচ ফ্যাক্ট, সেটা গোল একটা এবং জয় নির্ধারণী গোল নিঃসন্দেহে। বল পজিশন 42% বাংলাদেশের পক্ষে ছিল, ভারত 52% বল দখলে নিয়েছে এবং শট অন টার্গেট 8টা শট নিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে 4টা শট অন টার্গেট ছিল এবং ভারত নিয়েছে 12টি, সেখান থেকে 3টি ছিল অন টার্গেট এবং কর্নার 2টো পেয়েছিল বাংলাদেশ, ভারত পেয়েছিল কর্নার 8টা। সেই দিক থেকে একটু চাপই তৈরি করেছিল এবং এরকম একটা কর্নার থেকে কিন্তু আসলে গোলটা এসেছে এবং হলুদ কার্ড 2টো, ভারত 3টা। আমরা একটু প্রথমে বল পজিশনের বিষয়টাতেই আসতে চাই। বাংলাদেশ পুরো ম্যাচে যে বল পজিশন করেছে 42% এবং শেষ দিকে এসে ভারত বেশ একটু চাপিয়ে খেলার চেষ্টা করেছে। বাংলাদেশের পারফরমেন্স, ওভারঅল মাঠের পারফরমেন্স নিয়ে আপনি কতটা? দেখেন আমি সবসময় একটা কথা বলি যে আপনি মাঠের পারফরমেন্স যাই করেন না কেন, এন্ড অফ দ্য ডে যদি আপনি ম্যাচটা জিতেন তখন আপনি যে ভুল ত্রুটিগুলি করেছেন সেগুলি কিন্তু কম আসবে আপনার সামনে। আবার অনেক ভালো ফুটবল খেলে আপনি ম্যাচ হেরে যাবেন, আপনার সামনে কিন্তু অনেক ভুলগুলি আপনার সামনে আপনাকে ফেস করতে হবে। তো এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচের আগেও কিন্তু আমরা অনেক ক্লোজ ম্যাচ কিন্তু দেখবেন যে জয়ের কাছে গিয়েও জিততে পারিনি, ড্রর ম্যাচগুলো আমরা একদম শেষ মুহূর্তে গোল কনসিড করে হেরেছি। বাট এই ম্যাচটার কথা যদি স্পেসিফিকভাবে আমাকে বিশ্লেষণ করেন, আপনি যে কার্ড দেখিয়েছেন এখানে বল পজিশন আমরা 42 ছিলাম, দে আর 58। সো বল পজিশন ইজ নট ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি ম্যাচটা জিততে পারেন। হ্যাঁ, আপনি কম বল, আপনি লাইক 30% বল পজিশন রাখলেন, এন্ড অফ দ্য ডে ম্যাচটা জিতলেন, ওইটার ভ্যালুটা কিন্তু অনেক বেশি। আপনি বল পজিশন রাখলেন 70%, এন্ড অফ দ্য ডে ম্যাচটা জিততে পারলেন না, ওইটার কার্যকারিতা কিন্তু এন্ড অফ দ্য ম্যাচ থাকে না। তো আমি প্লেয়ারদেরকে একটা ডেডিকেশনের জায়গা দেখেছি, যেটা হয়েছে যে আফটার স্কোরিং এ গোল প্রপার ডিফেন্ডিং শেপটা ঠিক রেখে যে পরবর্তী ম্যাচটা টেনে নিয়ে যাওয়া, এইটা কিন্তু প্লেয়াররা দুর্দান্ত করে দেখিয়েছে। স্পেশালি গোল লাইন ক্লিয়ারেন্স থেকে হামজা চৌধুরীর ওই সেফ, ওইটাই কিন্তু আপনার খেলার মোমেন্টামটাকে কিন্তু আপনাকে নিয়ে এসেছে। যখন মিতুল মার্মা যে মিস্টেকটা করছিল, দেখবেন যে হামজা কিন্তু আসলে গোল লাইন থেকে বল ক্লিয়ারেন্স করে কিন্তু কনফার্ম গোল সেভ করে দিয়েছে। সো এই ধরনের জিনিসগুলিই কিন্তু আসলে ম্যাচের ইম্প্যাক্ট তৈরি করেছে। আদারওয়াইজ কিন্তু ম্যাচের সিনারি কিন্তু অন্যরকম হতে পারত এবং ওই সময় যদি আপনি গোল কনসিড করতেন আপনি কিন্তু খেলা থেকে সিটকে যেতেন, বিকজ ইন্ডিয়া আপনাকে আর ঘুরে দাঁড়াতে দিত না। তো আমরা যেটা আবার পজিটিভ যেটা আরও করেছি যে আমরা কুইক কাউন্টার অ্যাটাকে মুরসালিন এবং রাকিব যে দুর্দান্ত গোলটা করেছে, ইট ওয়াজ এ ট্রেমান্ডাস, কারণ এই ধরনের গোলই কিন্তু আপনার খেলার পার্থক্য করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাতে আসতে যাচ্ছিলাম যে সাধারণত বাংলাদেশের ফুটবলে আমরা এই ধরনের কাউন্টার অ্যাটাকে গোল করার দৃশ্যটা খুব একটা কিন্তু দেখি না। গতকাল যে ঘটনাটা ঘটলো, রাকিব লেফট উইং দিয়ে তিনি বলটা নিয়ে যেভাবে তার গতি বাড়িয়েছেন, যেভাবে বলের নিয়ন্ত্রণ রেখেছেন এবং শেষ মুহূর্তে তিনি জানতেন যে গোলবারের ঠিক সামনে ওই পজিশনটাতে একজন প্লেয়ার থাকবেন, সেটা জেনেই কিন্তু তিনি বলটা বাড়িয়ে দিয়েছেন এবং মোরসালিন সেটাকে পিক করেছে। এই যে কম্বিনেশনটা কিন্তু আসলে সেভাবে দেখা যায় না। পুরো গোলের সময়কার সেই মানে মোমেন্টামটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। দেখেন, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, এই কারণে দেখেন মুরসালিন যখন আমাদের এখান থেকে ক্লিয়ারেন্স হলো তখন মুরসালিন কিন্তু বলটা কন্ট্রোল করেনি, ওয়ান টাচেই কিন্তু আপনার রাকিবকে দিয়েছে এবং রাকিবকে দেবে মুরসালিন ওখানে কিন্তু দাঁড়িয়ে থাকেন এবং কুইক সে একদম কিন্তু বক্সের ভিতরে পেনিট্রেট রান করেছে এবং রাকিব যেটা করেছে, রাকিব কিন্তু ফলো করেনি মুরসালিনকে, সে জানে যে মুরসালিন ওই জায়গাটাতে রান করবে এবং সে কিন্তু কি করেছে যে তার যে টপ স্পিড ছিল সেইটা দিয়ে আপনার দেখবেন যে তাদের রাইট ব্যাককে বিট করে সে কি করেছে, বলটা আস্তে ক্রস করেছে এবং মুরসালিনকে দুর্দান্ত ফিনিশ করেছে। সো কাউন্টার অ্যাটাকে যেটা হয়, কুইক কাউন্টার অ্যাটাকে যেটা হয় যে
টাইমিং অফ পাস, টাইমিং অফ রান, এটা যদি পারফেক্ট থাকে তখন কিন্তু আপনার গোল অটোমেটিক আসবে, যেটা মুরসালিন এবং রাকিবের ভিতরে সমন্বয়টা দুর্দান্ত ছিল। এবং এই ধরনের গোল আমার কাছে মনে হয় যে নট অনলি সাউথ এশিয়া, ওয়ার্ল্ড ক্লাস গোলের ভিতরে আপনি নিতে পারবেন, কারণ কাউন্টার অ্যাটাকের গোলগুলি কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, লাইক টাইমিং অফ রান যেটা বললাম, টাইমিং অফ পজিশন, অপোনেন্টের উপর অপোনেন্টের আচমকা, কারণ এটা আমাদের এই সিচুয়েশন থেকে করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা মুরসালিন এবং রাকিব করে দেখিয়েছে। এবং আমি সবসময় বলি যে এই দলে হামজা এবং সমিত সোমের পরে যদি কোনো ট্যালেন্টেড প্লেয়ার থেকে হিজ মুরসালিন, হ্যাঁ, ভেরি পোটেনশিয়াল প্লেয়ার, বাট ইফ ই মেনটেইন দিস পারফরমেন্স আপকামিং, আমার কাছে মনে হয় যে হামজা সমিতদের সাথে তারও নামটা কিন্তু আমার কাছে মনে হয় যে বেশি উচ্চারিত হবে। আর ম্যাচের 30 মিনিটের প্রথমার্ধের কথা বলছিলাম, সেই সময় হামজা চৌধুরী, আমরা হামজাকে নিয়ে অনেক কথা বলি যে হামজা পুরো মাঠে থাকেন, কিন্তু গতকাল যেইভাবে তিনি 30 মিনিটের সময় যেইটা মানে প্রান্ত থেকে যেই ক্রসটা করেছিল, যে ভলিটা দিয়েছিল ইন্ডিয়ান প্লেয়ার, সেটাকে তিনি যেভাবে হেডে ক্লিয়ার করে দিলেন, এখানে মিতুল মার্মা একটা ব্লান্ডার করে বসছিলেন, সেই ব্লান্ডারটা হামজার হেডে আসলে ক্লিয়ার হয়ে যায়। হামজাকে পুরো ম্যাচে আসলে আপনার কেমন লেগেছে? দেখেন, হামজা দ্যাট পারসন যে আমাদের ফুটবলের কালচারটাই চেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল অলরেডি একটা বড় পরিবর্তন কিন্তু হামজা করে ফেলছে, ঘরোয়া ফুটবল আই থিঙ্ক এই পরিবর্তনটা আসবে, হ্যাঁ, বাট হামজার ইম্প্যাক্টটা কিন্তু অন দ্য ফিল্ড যেভাবে আছে, অফ দ্য ফিল্ডও কিন্তু আমার মনে হয় যে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। মাঠের পারফরমেন্সের কথা যদি দেখেন, হামজা দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে কিনা আসলে খেলাটা শুরু হওয়ার পরে ম্যাচটা রিড করতে পারে খুব কুইক, হ্যাঁ, যে ম্যাচের কোন কোন সিনারিগুলি হচ্ছে তার আসলে কি ডিউটি, হ্যাঁ। আমি এর আগেও বলেছি যে হামজা যখন অপোনেন্ট অনেক হাই প্রেসিং করে তখন দেখবেন যে সে দুজন আমাদের যে সেন্টার ব্যাক থাকে তাদের সিকিউরিটি হিসাবে কিন্তু একটা ওখানে বিশাল মার্কিং তৈরি করে। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন আবার অপোনেন্টকে প্রেশার দিই দেখবেন অ্যাটাকিং থার্ডে তার একটা বিশাল ভূমিকা থাকে। মিতুল মার্মা যখন ব্লান্ডার করছিল, মিতুল মার্মা কিন্তু আগে থেকে শুরু থেকেই কিন্তু ফাম্বেল করছিল, যখন বিল্ড আপ করছিল পিছন থেকে, সে কিন্তু দেখবেন যে বলগুলি অপোনেন্টকে দিয়ে দিচ্ছিল বা সে কি ছিল, তখন কিন্তু হামজা সেটা রিড করেছে। রিড করার পরে দেখবেন মিতুল মার্মা যখন ক্লিয়ারেন্সটা করেছে তখন কিন্তু হামজা দেখেছে যে এটা কনফার্ম গোলের দিকে যাচ্ছে, সে কুইক ট্র্যাক ব্যাক করে। এবং আমি এর আগেও বলেছি যে হামজা ওয়ান অফ দ্য প্লেয়ার ইজ নট অনলি এশিয়া, হোল ওয়ার্ল্ড, যখন অপোনেন্ট হাপে বা কোথাও বল লস করেন, একমাত্র প্লেয়ার যে কুইক ডিফেন্ডিং ট্রানজিশন প্লেয়ার সব থেকে তাড়াতাড়ি বলের পিছনে আসতে পারে। আমরা যদি ব্রাজিলের মার্সেলোর কথা বলি বা সার্জিও রামোস, তাদেরকে আমরা এই ধরনের সেভগুলো কিন্তু করতে পেরেছি, সেই একই ধরনের সেভ আমরা দেখছি আমাদের মাঠে জাতীয় স্টেডিয়ামে, এবং সেটা হামজা চৌধুরী করছেন বাংলাদেশের পক্ষে, নিঃসন্দেহে দারুণ। না, ইজ ডিপেন্ড অন মেন্টাল স্ট্রেংথ, হ্যাঁ, আপনার মানসিকতা হলো এখানকার পরিচয়টা দেয়। হ্যাঁ, প্লেয়ার তো আসলে অনেক আছে, সারা পৃথিবীতে বহুত প্লেয়ার আছে, বাট এই ধরনের সিনারিগুলি কিন্তু সবাই তৈরি করতে পারে না। সো হামজা দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে আসলে আপনি দেখবেন যে যেটা বললাম যে খুব তাড়াতাড়ি ম্যাচটা রিড করতে পারে এবং কোন মোমেন্টে কীটা করতে পারে সে কুইক করে ফেলে, এবং দেখবেন যে তার যে ফিটনেস লেভেল, যে সে কুইক স্পিডে যেতে পারে, এটা কিন্তু এই রানগুলি কিন্তু সবাই করতে পারে না। সুতরাং হামজা যখন দেখেছে যে গোল পোস্ট ফ্রি এবং সে কিন্তু খুব কুইক এসে কিন্তু, এবং হাইট কিন্তু একটা বড় ফ্যাক্ট, দেখবেন 6 ফিটের কাছাকাছি তার হাইট, এবং সে যে ক্লিয়ারেন্সটা করেছে কনফার্ম গোল কিন্তু সে সেভ করে দিয়েছে। এবং আমি মনে করি যে খেলার বেস্ট মোমেন্টামটাই ছিল ওইটা, যেটা আমরা আসলে ওইখান থেকেই পেয়েছি। এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের শেপগুলি ঠিক করতে পেরেছি। এমিলি ভাই, ম্যাচ নিয়ে আরও অনেক কথা হবে, ম্যাচের বাংলাদেশের যে এই বছরের পারফরমেন্স সেগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে তার ক্রীড়াঙ্গনের উৎসব নিয়ে আলোচনা করছিলাম, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আবারও আলোচনায় ফিরছি, বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়ে কথা বলছিলাম, যে ডিফেন্স লাইনটা কেমন করলো গতকালের ম্যাচে, তবে সেইটা যাবার আগে বাংলাদেশ যে 2025 সালে যে পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সগুলো আমরা একটু দেখে নিয়ে আসতে চাই, এবং সেখানে যে পরিসংখ্যানগুলো থাকবে নিশ্চয়ই আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত 2025 সালে বাংলাদেশের দুটো ম্যাচ জিতেছে, দুটো হার এবং ড্র 4টি, গোল সংখ্যা সর্বমোট 10টি, ক্লিন শিট ছিল 3টা ম্যাচে, এবং হামজা চৌধুরী সর্বোচ্চ গোলদাতা। হামজার কথা বলছিলাম যে হামজা আমাদের সেভিয়ার, তিনি সর্বোচ্চ গোলও করেছেন। পরবর্তীতে এএফসি যে এশিয়ান বাছাই পর্বের পয়েন্টস টেবিলটা, সেটাও আমরা একটু একই সঙ্গে দেখে নিতে চাইবো যে বাংলাদেশ ঠিক কোন পজিশনে রয়েছে। ইতিমধ্যে 5টি ম্যাচ কিন্তু বাংলাদেশ খেলে ফেলেছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে, এবং সেখানে 5 ম্যাচে 3 জয় নিয়ে সবার উপরে রয়েছে সিঙ্গাপুর, 2টো হার, 11 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলের শীর্ষে। হংকং চায়না 5 ম্যাচে 2 জয়, 8 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ 5 ম্যাচে 1 জয়, 5 পয়েন্ট, এবং 2টো ড্রয়ের সাথে দ্রুত হারও রয়েছে। এবং ভারত, যাকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 47 ধাপ এগিয়ে, তারা পয়েন্টস টেবিলের সবচেয়ে নিচে, এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি, 2টো হার এবং 3টা ড্র নিয়ে তারা 2 পয়েন্ট নিয়ে আছে পয়েন্টস টেবিলের সবার নিচে।
অর্থাৎ হামজা ইফেক্ট শুরু হয়ে গেছে, এটা তো অন্তত বলা যায়। শুরুটা আগেই হয়েছিল, এবার পয়েন্টস টেবিলেও সেটার প্রতিফলন হওয়া শুরু হয়েছে। অফকোর্স, এবং আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, এখানে সবার নিচে ভারত, অথচ আপনি যদি র্যাঙ্কিং দেখেন ভারত কিন্তু সবার থেকে উপরে, হংকং, চায়না, সিঙ্গাপুর, বাংলাদেশ সবার থেকে। বাট ম্যাচ জিতে যেটা হয় যে র্যাঙ্কিং তেমন কোনো কিছু ভেরি করে না, ইট ইজ ডিপেন্ড অন ম্যাচ পারফরমেন্স আপনি কিভাবে করছেন। এবং আপনি যে শুরুতে আমাকে কোশ্চেনটা করছেন যে গোল দেওয়ার পর আমরা যে ডিফেন্ডিং শেপটা ঠিক রেখেছি বাকি 90 মিনিটস, 96 মিনিটস পর্যন্ত, এইটা তো ছিল নিশ্চয়ই আগের ম্যাচগুলোতে যে অল্পের জন্য হেরে গেছে। হ্যাঁ, অল্পের জন্য হেরে গেছে। আমাদের কিন্তু এখানে কিন্তু পয়েন্ট টেবিলটা কিন্তু আমরা একদম টপের দিকে থাকতে পারতাম, আমরা যদি ক্লোজ ড্র ম্যাচগুলি না হেরে যেতাম, জিতা ম্যাচগুলি যদি ড্র না করতাম। সো যেটা হয় যে আপনি সিনারিটা ভিন্ন হতে পারতো। হ্যাঁ, সেটাই বললাম যে পয়েন্ট টেবিলটা কিন্তু ভিন্ন হতে পারতো, এবং আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারতাম। সিঙ্গাপুরের সাথে যেহেতু আমাদের 2026 মার্চে একটা ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচ, ওই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা সময়টা থাকতো। তারপর আমি বলবো ইটস নট ব্যাড, ভেরি গুড স্টার্ট। কারণ হামজা আসার পরে আসলে যেটা হয়েছে যে এখন যে কোনো দলের সাথে খেলার আগে আমরা বলি যে আমরা ম্যাচটা জিততে যাচ্ছি, হ্যাঁ, যেটা বিগত দিনে আসলে আমরা ওইটা কনফিডেন্টলি বলতে পারতাম না। এখন কিন্তু সেইটা আমরা সেই সিনারিটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং ইন্ডিয়াকে হারানোর পর মনে হয় আমাদের কনফিডেন্ট লেভেলটা আরও অনেক উপরে চলে গিয়েছে। বিকজ ইন্ডিয়া কিন্তু মোর স্ট্রং টিম। হ্যাঁ, একটা সময় সিঙ্গাপুর, হংকংয়ের থেকেও কিন্তু ইন্ডিয়ার দলটা কিন্তু অনেক স্ট্রং ছিল। তাদেরও একটা আপনার রিবিল্ডিং পিরিয়ড চলছে, তাদেরও অনেক প্লেয়ার শাফেল হচ্ছে, তাদেরও দলটা আসলে ম্যাক্সিমাম তরুণ প্লেয়ার নিয়ে আসছে। তারপর আমি বলবো যে ইন্ডিয়াকে হারানোটাই কি বলবো আমি, যে আমাদের দলটা কিন্তু একটা মোমেন্টাম পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি গতকালকে ম্যাচে দেখেন, যেটা হয়েছে যে আফটার স্কোরিং এ গোল, বা এর আগেও যদি দেখেন, আমরা সবসময় একটা কথা বলি যে ম্যাচ জিততে গেলে আপনাকে অবশ্যই প্রপার ডিফেন্ডিং শেপটা ঠিক রাখতে হবে, যেটা গতকালের ম্যাচে কিন্তু সবার জায়গা থেকে যদি বলেন, স্পেশালি যে 4 ব্যাক যে খেলেছে তাদের শেপটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমরা যখন তারেক কাজিজ যখন সাফ হয়ে শাকিল হাত তপু নামে, তখন আমরা ধরে নিয়েছিলাম যে হয়তো কোনো ব্লান্ডার হবে কিনা, কারণ বিকজ মিতুল মার্মা আসলে বিল্ড আপ করতে গিয়ে কিন্তু অনেক মিস্টেক করছিল, বাট ডিফেন্ডাররা কিন্তু সেটা রিকভার করেছে। অ্যাট দ্য সেম টাইম সাদউদ্দিন টপ ক্লাস পারফরমেন্স। আমরা সাদকে নিয়ে সবসময় একটা বাজে মন্তব্য করি, বিকজ হোয়েন হি প্লেন লেফট ব্যাক তখন কিন্তু তার কিছুটা প্রবলেম হবে, যখন সে রাইট ব্যাকে খেলে হি প্লেন ফ্যান্টাস্টিক। এবং লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছে সাদ, নট অনলি সাদ, তপু বর্মন, তারেক কাজী যতক্ষণ ছিল এক্সেলেন্ট, শাকিল হাত তপু নামার পরে এত সুন্দর সেট আপ হয়ে গেছে, এবং জায়ানও যে 60 মিনিট পর্যন্ত ছিল দুর্দান্ত খেলেছে। তো এইটা হলো যে এটার অন্যতম পারফরমেন্সের কারণ হলো হামজা চৌধুরী যখন মাঠে থাকে তখন বাকি প্লেয়ারদের কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে থাকে, এবং হামজা কিন্তু মোমেন্টাম তৈরি করে দেয়, এবং ওই মোমেন্টামটা আসছে কিন্তু ওই যে গোল লাইন ক্লিয়ারেন্স, কনফার্ম গোল সেভ করে দেওয়া। অ্যাট দ্য সেম টাইম হামজা কিন্তু দেখবেন যে গোল হওয়ার, আমরা একটা গোল দেওয়ার পরও সে কিন্তু লেফট ফুটে কিন্তু একটা ভলি মেরেছিল, ওটাও কিন্তু গোলের পাশ থেকে গেছে, তখন কিন্তু আমরা 2-0 লিড নিতে পারতাম। স্পেশালি সেকেন্ড হাফে যেটা হয়েছে যে যখন জায়ানের পাশ থেকে একটু বেশি অ্যাটাক হচ্ছিল, আপনি যদি লেফট ফ্ল্যাঙ্কে দেখেন, তখন যেটা করেছে যে ফাহিমকে একটু মোর ডিফেন্ডিং দিয়েছে, হ্যাঁ, জায়ানকে হেল্প করার জন্য, এবং ওই জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে ফাহিম এবং জায়ান কোপ আপ করেছিল। সো হোল অফ দ্য গেম আমার কাছে মনে হয় যে আমরা বেশ ভালোভাবে কন্ট্রোল করেছি, কারণ আপনি যখন ম্যাচ জিততে যাবেন তখন কিন্তু আপনার মিস্টেক করলে চলবে না। যেটা আমার কাছে মনে হয় যে আপনি যে কার্ড দেখেছেন 8টা কর্নার পেয়েছে, ওদের থ্রোগুলিও কিন্তু অলমোস্ট কর্নারের সমান, তো এইগুলি কিন্তু প্রপার হ্যান্ডেল করেছে আমাদের প্লেয়াররা। হ্যাঁ, তো এই জায়গাগুলি আমি বলবো যে আমাদের একটা ডিসিপ্লিন তৈরি হয়ে গেছে ডিফেন্ডিং শেপে আর কি। আপনি বলছিলেন যে হামজা চৌধুরী মোমেন্টামটা তৈরি করে দিয়েছেন, ডিফেন্সিভ ফুটবলাররা যারা ছিলেন তারা সেখানে ভালো করেছেন, বিশেষ করে ব্যাক ফোরের কথা বলছিলেন আপনি। সেই জায়গায় হামজা তো এর আগের ম্যাচগুলোতেও আসলে মোমেন্টাম তৈরি করে দিয়েছে, সেই ম্যাচগুলোতে এই কম্বিনেশনটা আসলে পাওয়া যায়নি কেন? নাকি ভারতের ম্যাচ ডেফিনেটলি আমাদেরকে একটা ডিফারেন্ট ভাইব দেয়, ডিফারেন্ট উত্তেজনা দেয়, ডিফারেন্ট দৃঢ় প্রতিজ্ঞ করতে বাধ্য করে যে ভারতের বিপক্ষে জিতবো, কারণ ওই রাইভালরি খেলার মাঠে অন্তত তাদের সাথে আমাদের আছে। আগের ম্যাচগুলোতে আসলে মানে এই জায়গাটা মিসিং ছিল কেন, কি মনে হয়? দেখেন, একটা ফুটবল একটা কথা আছে যে আপনার কিছুটা সময় আপনার লাকও আপনার সাথে থাকতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু অনেক ক্লোজ ম্যাচ কিন্তু আপনি হেরে গিয়েছেন। হংকং চায়নার সাথে যখন 4-3 গোলে আপনি হেরে যান, দেখেন লাস্ট মোমেন্টে আমরা যখন 3-3 গোলে সমিত সোম গোল দিয়ে ম্যাচ করে ফেলে, তখন কিন্তু খেলা ছিল মাত্র 1 মিনিট। হ্যাঁ, নেপালের সাথে যদি দেখেন আমরা 2-1 লিডে ছিলাম, শেষ মোমেন্টে সেট পিস থেকে আমরা গোল কনসিড করি, বাট ওই ভুলগুলি থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়াররা শিক্ষা নিয়েছে। হ্যাঁ, যেটা ইন্ডিয়াও কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করেছে, বাট কোনোভাবে গোল কনসিড করেনি। সো ভুল থেকেই কিন্তু আপনাকে আস্তে আস্তে শিক্ষা নেবে, এবং এইগুলি হয় কি ভিডিও অ্যানালিস্ট থাকে যে অবশ্যই প্লেয়ারদেরকে মেন্টাল স্ট্রেংথ নিয়ে কাজ করে, অ্যাট দ্য সেম টাইম ওই ভুলগুলি নিয়েও কিন্তু কাজ করা হয়। তো
এটা যেহেতু আমাদের দলটা এখন রিবিল্ড আপ হচ্ছে, হামজা আসলে যেভাবে দলকে স্ট্রেংথ জোগাড় করেছে, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মিস্টেকের পাল্লাটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আপনি যদি দেখেন শুরুর দিকে কিন্তু আমরা ক্লোজ ম্যাচগুলি হেরে গিয়েছি, এখন কিন্তু আবার জিতে গিয়েছি ইন্ডিয়ার সাথে, আমরা কিন্তু কোনোভাবে গোল কনসিড করি। তো আমার কাছে মনে হয় যে আমরা ভুলগুলি কিন্তু আস্তে আস্তে ওখান থেকে কিন্তু শুধরে নিচ্ছি, এবং আমাদের দলটা আসলে ওই যে শেষের দিকে গোল খাওয়া, মনোযোগ হারিয়ে ফেলা, এইটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে ম্যানেজমেন্ট বেশ ভালো কাজ করা শুরু করেছে। গতকালের ম্যাচে অনেকেই ভালো খেলেছেন, তবে আপনার কাছে টপ পারফর্মার কাকে মনে হয়? মানে এক একটা জোনে আসলে এক একজন বেশ ভালো করেছে। যেমন মিতুল মার্মা ব্ল্যান্ডার মিস্টেকের পরে কিন্তু সে আবার শেষের দিকে রিকভার করে ফেলেছে। হ্যাঁ, বেশ ভালো কিছু সেভও করেছে, বাইরের বলগুলি এসে কিছু সে কিন্তু গ্রিপ করেছে। অ্যাট দ্য সেম টাইম ডিফেন্স আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ স্পেসিফিক যদি এরিয়াটা বলেন, ডেফিনেটলি সার্ফ দুর্দান্ত ফুটবল খেলেছে লাস্ট ম্যাচে, এক্সেলেন্ট ফুটবল, এফোর্ট দিয়েছে দুর্দান্ত। মিডফিল্ডে যদি আমাকে বলেন, হামজা চৌধুরী অটোমেটিক চয়েস। হামজা সব সময়ের জন্য টপ ক্লাস প্লেয়ার, এবং সে তার পারফরমেন্স প্রতি ম্যাচেই কিন্তু সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে। এবং দেখেন, আর একটা জিনিস আমি এখানে একটু ইনক্লুড করতে চাই, হামজা হিজ প্লেইং হোল্ডিং মিডফিল্ডার বা 4টা গোল করে ফেলছে। হ্যাঁ, ইটস আনবিলিভেবল। হ্যাঁ, লেস্টার সিটি বা শিপফিল্ডে যেভাবে খেলে, হ্যাঁ, নামের পাশে কিন্তু তেমন কোনো গোলগুলো গোল নাই। শুধু যে ধরেন হেডারে গোল দিয়েছে কিংবা সুযোগ পেয়েছে গোল দিয়েছে, বাইসাইকেল গোল, ফ্রি বানিয়েছে। কিক, হ্যাঁ, বাইসাইকেল গোল, ফ্রি কিক, আবার একটা অ্যাসিস্টও করেছে। স্বপ্ন থাকে নিশ্চয়ই একজন স্ট্রাইকার। হ্যাঁ, ডেফিনেটলি অফ কোর্স গোলগুলো দেখার মতো গোল ছিল। সো হামজার ব্যাপারটা হয়েছে, হামজা দেখেন এখানে কিন্তু একটা গোলের ভিতরে কিন্তু সে একটা অন্যরকম কিন্তু মানে একটা অনুভূতি সে তৈরি করে ফেলেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ফ্রন্ট লাইনে কিন্তু মোরসালিন ছিল খুব ক্রিভিটি। হ্যাঁ, রাকিবও দুর্দান্ত খেলেছে। স্পেসিফিকভাবে আমার কাছে মনে হয় যে এরা সবাই বেশ ভালো এফোর্ট দিয়েছে, বাট হোল টিম প্লেস ফ্যান্টাস্টিক। আমি বলবো যে এখানে এককভাবে কাউকে বলবো না, পুরো টিমই ভালো খেলেছে। পরে যারা স্টাফ এসে নেমেছে তারাও কিন্তু এফোর্ট দিয়েছে। সো এফোর্ট যখন আপনি দিবেন, 100% যখন আপনি দিবেন, তখন ম্যাচ আপনাকে জিততেই হবে এবং জিতবেন আপনি। আমরা এই ম্যাচের আগে একটি মানে খুবই মানে কি বলে জনপ্রিয় আলোচনা ছিল যে হ্যাভিয়ার ক্যাবরেরার ক্যারিয়ার হয়তো বা এই ম্যাচেই শেষ হতে যাচ্ছে, কিংবা ভারতের বিপক্ষে যদি রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো এটা নিয়ে রিথিঙ্ক করতে পারে বাফুফে। আপনার কি মনে হয় যে ক্যাবরেরার অধ্যায়টা এখানেই শেষ করা উচিত, নাকি তাকে আর একটু সময় দেওয়া উচিত? ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, দলের যে স্ট্রেংথ, দল যেভাবে আসলে রিবেল্ড করছে, হামজা, সমিত সোম, জায়ানদের মতো প্লেয়ার আসার পর থেকে আমার কাছে মনে হয় যে এখন তো দলটা আসলে একটা পরিণত দল হিসেবে পরিণত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একজন ভালো কোচ এক্সপেক্ট করি। ভালো কোচ, আমি কাবরেরাকে খারাপ কোচ বলছি না, অবশ্যই ভালো কোচ, বাট আরেকজন হাই প্রোফাইল কোচ যে দলটাকে প্রপার হ্যান্ডেল করতে পারবে, আমাদের সিস্টেম অফ একটা প্লে তৈরি করতে পারবে, গেম প্ল্যানে একটা বড় চেঞ্জ আনতে পারবে, এই ধরনের একজন কোচ আমি আসলে এক্সপেক্ট করি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন, আমরা কিন্তু আবার এই ম্যাচটা জিতেছি, বাট বিগত দিনে ম্যাচগুলি যদি দেখেন, সেখানেও এমন মিস্টেক আমরা ম্যাচগুলি হেরেছি, তখন কিন্তু আমরা কাবরেরার সমালোচনা করেছি, এবং সেখানে সে মিস্টেকটা সেই করেছে। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন এওয়ে ম্যাচে হংকংয়ের সাথে আমরা যখন 1-1 গোলে ড্র করি, অপোনেন্ট 10 জন ছিল, তখন কিন্তু আবার আমাদের যে প্ল্যানিংয়ে খেলাটা উচিত ছিল খেলতে পারিনি। হংকং চায়নার সাথে হোম ম্যাচে আমরা 3-3 গোলে ড্র হওয়ার পরে 1 মিনিটের ভিতরে আবার গোল কনসিড করি। সো এইগুলি কিন্তু আবার তাকে কিছুটা সমালোচনা শুনতে হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এটা ইজ ডিপেন্ড অন বিএফএফ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, এবং সেটা সভাপতিও কিন্তু তাবিদ ভাই, হ্যাঁ, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানও তাবিদ ভাই। সো হি নোস অ্যাবাউট ফুটবল, আমাদের থেকে সে অনেক ভালো জানে। সে হয়তো ডিসাইড করবে আসলে ইন ফিউচার কাবরেরার ভবিষ্যৎ কি হবে। হ্যাভিয়ার ক্যাবরেরাকে নিয়ে আরও কিছু কথা বলবো, এবং আপনি যেটা বলছিলেন আসলে বাংলাদেশ জিতেছে বটে ভারতের বিপক্ষে, তবে স্বস্তি নিয়ে সেটাকে খুব বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই। আরও আলোচনায় ফিরবো, তবে ক্রীড়াঙ্গনের উৎসব নিয়ে আলোচনা করছিলাম, এবং আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। হ্যাভিয়ার ক্যাবরেরার প্রসঙ্গে আমরা ছিলাম, এবং হ্যাভিয়ার ক্যাবরেরার কে নিয়ে সাবেক ফুটবলারদের, আপনিও সাবেক অধিনায়ক, এবং সাবেক ফুটবলারদের বেশ কিছু ওপিনিয়ন আছে। সেই জায়গায় চুন্নু ভাই, সাবেক ফরওয়ার্ড জাতীয় দলের, তিনি যেটা বললেন যে ক্যাবরেরার এটা আজকের পরীক্ষা ম্যাচ, মানে গতকাল যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে হ্যাভিয়ার ক্যাবরেরার পরীক্ষা হবে যে তিনি থাকবেন কি থাকবেন না। আশরাফুদ্দিন আহমেদ জসি ভাইয়ের সাথে কথা হলো, তিনি বললেন যে তিনি ক্যাবরেরাকে রাখার পক্ষে। তবে এই জায়গাটায় একটা কথা আসছে যে বাংলাদেশ জাতীয় দলে আসলে আরও হাই প্রোফাইল কোচ দরকার, এরকম জনশ্রুতি আছে, দর্শকরা বলছেন, ফুটবল অঙ্গনের যারা সংশ্লিষ্ট তারা বলছেন। একই সঙ্গে আরও একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাভিয়ার ক্যাবরেরা আসলে সিজনাল কোচ বাংলাদেশ জাতীয় দলে। আমরা যদিও মনে করছি তিনি ফুল টাইম কোচ, যখন বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ হচ্ছে তখন তিনি আসছেন, ম্যাচটা শেষ হচ্ছে, 2 দিন প্র্যাকটিস করাচ্ছেন, তিনি চলে যাচ্ছেন। বাকি যে ঘরোয়া লিগগুলো থেকে যে ফুটবলার উঠে আসবে, কিংবা মানে আমাদের জাতীয় দলের মাঝে যখন খেলতে নামবে, সেই কম্বিনেশনটা যে ঠিক হবে, সেই জায়গাটায় আসলে এরকম মানে পার্ট টাইম কোচ দিয়ে আসলে কতদিন চলবে, বা সেই জায়গায় রিথিং
করবে কিনা বাফুফে? শুরুতে আপনি যেটা বলেছেন যে কোচকে আসলে রাখা যায় কিনা, তো ইটস ডিপেন্ড অন আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেক্সট প্ল্যানটা কি। হ্যাঁ, প্ল্যানটাকে এবং আন্তর্জাতিক ম্যাচে আপনার কি অ্যাসাইনমেন্ট রয়েছে, হ্যাঁ, এবং আপনি এই দলটাকে নিয়ে কি স্বপ্ন দেখছেন, ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কাবরেরাকে রাখবেন কি না। এবং যেহেতু দলটা আমি সবসময় বলি যে রিবিল্ড আপ হচ্ছে, দলটা তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার যুক্ত হয়েছে, যার কারণে স্ট্রেংথ গেইন করেছে কিন্তু দলটাতে। তো সেইখানে আসলে কাবরেরা আসলে এই দলটাকে প্রপার হ্যান্ডেল করতে পারছে কিনা এইটা আসলে মনিটরিং করতে হবে। এবং হামজা যেই ধরনের কোচের অধীনে খেলে আসছে লেস্টার সিটিতে, এক্স্যাক্টলি, আমি সেটাই হামজাই কি আসলে মানে কোচ হাভিয়ার ক্যাবরেরাকে দিক নির্দেশনা দিচ্ছেন কিনা, মানে বিষয়টা কি এরকম? না, দিক নির্দেশনা এটা কখনো একজন প্রফেশনাল প্লেয়ার কোচকে দিবে না, এটা সারা পৃথিবীতে এটা সিস্টেমে যায় না। তো যেটা হয়েছে যে হয়তো সে পরামর্শ নিতে পারে হামজার কাছ থেকে, এবং আই থিঙ্ক সেটা সে পরামর্শ নেয়। হ্যাঁ, কারণ এটা নিতেই হবে, ইম্পর্টেন্ট প্লেয়ারদের কাছের সাথে কোচ সবসময় ডিসকাশন করে, হ্যাঁ, কোন কোন মোমেন্টে কী কী করতে হবে এবং ম্যাচের আগে কাদেরকে ইউজ করা যায়, কোন ফরমেশনে খেলবে, ম্যাচের প্ল্যানিংটা কী হবে, এটা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং কোচেরা এটা কিন্তু সিলেক্ট করে থাকে। বাট যেটা হয়েছে যে আপনি যেটা বলছেন যে হামজা যে লেভেলের কোচদের সাথে কাজ করে আসছে, তো সেই জায়গা থেকে তো কাবরেরা আমার কাছে মনে হয় যে ওই লেভেলে নাই। তো আপনিও আপনার কথাতেই রয়েছে যে এই দলের যে স্ট্রেংথ রয়েছে সেই অনুযায়ী আসলে কোচ কাবরেরা এই দলটাকে প্রপার হ্যান্ডেল করতে পারছে কিনা। তো সেই জায়গা থেকে এটা অবশ্যই ম্যানেজমেন্ট কমিটি যারা রয়েছে তারা চিন্তা করবে। এবং যেহেতু আমাদের নেক্সট খেলাটা রয়েছে 4 মাস পর, এবং 2026-এ কিন্তু আমাদের আন্তর্জাতিক অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে, সাব ফুটবল আছে এবং ফিফা ফ্রেন্ডলি আছে, যেগুলি আছে ওইটাকে বেস করেই কিন্তু আপনাকে কোচ নিয়োগ দিতে হবে। এবং একটা কোচ আপনি নিয়োগ দিলেই হবে না, একটা প্ল্যানিং করে দিতে হবে এবং কোচকে কিন্তু কিছু সময় দিতে হবে টিমটাকে বিল্ড আপ করার জন্য, ব্যালেন্স ঠিক করার জন্য। তো সেখানে তো একদম সময়ের কথা বলছিলেন এমিলি ভাই, আমি একটু আগেই আপনাকে যে প্রশ্নটা করলাম যে পার্ট টাইম কোচের চেয়ে কি আসলে ফুল টাইম কোচটা বেশি দরকার কিনা বাংলাদেশের? না, আপনি যেটা বলেছেন যে কোচ যখন লিগ চলে সে ঘরোয়া ফুটবলে ম্যাচগুলি ফোকাস করে না, প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে তার অনেক ল্যাকিংস রয়েছে। সো এইটা আমার কাছে আমি এখানে একটু ডিফেন্ড করি, কোচ থাকাটাই মানে ম্যাচ দেখেই যে আসলে প্লেয়ার সিলেক্ট করবে, নট লাইক দ্যাট। কারণ হলো যে আপনি স্কোয়াডে অনেক পরিবর্তন আনতে পারবেন না, বাট একটা জায়গা বা দুইটা জায়গায় আপনাকে পরিবর্তন আনতে হবে। দেখেন আমরা এখন যে সিস্টেম অফ প্লেতে খেলি সেখানে আমাদের দলে কোনো স্ট্রাইকার নেই। হ্যাঁ, তো আপনার কোচ হাভিয়ার কাবরেরা কিন্তু অলমোস্ট 4 বছর আমাদের এখানে কাজ করছে, তো সেই সময়ের ভিতরে কিন্তু সে একজন স্ট্রাইকারকে কিন্তু এই দলের সাথে ইনক্লুড করতে পারেনি, এটাও কিন্তু তার একটা বড় ব্যর্থতা। কারণ হলো যে সে যেহেতু 4 বছর ছিল, এই ভিতরে তার একজন স্ট্রাইকার ফাইন্ড আউট করা উচিত ছিল যে কিনা আসলে প্রপার নাম্বার 9 হিসেবে কাজ করবে। তো এগুলি ঘরোয়া ফুটবল দেখলে বা ওই আমাদের পাইপলাইনটা যদি সে ফোকাস করতো বা ফলো করতো, হয়তো এতদিনে সে ওই জায়গাটা অ্যাডাপ্ট করতে পারতো। এবং বিকল্প খেলোয়াড়ও কিন্তু তিনি সেভাবে যে তৈরি করতে পেরেছেন। এখন দেখুন হামজা যদি ইনজুরিতে পড়ে, সমিত সোম যদি ইনজুরিতে পড়ে, ফাকিদুল কিংবা জায়ান আহমেদ, কিংবা আমি যদি তপু বর্মন অথবা সামনের দিকে রাকিবদের কথা বলি, মোরসালিনদের কথা বলি, তাদের কি আসলে বিকল্প তৈরি হয়েছে? না, রিপ্লেস তো অবশ্যই নেই। রিপ্লেস নাই দেখেই কিন্তু দেখেন ঘরোয়া ফুটবল এরাই অটোমেটিক চয়েস হয়ে যায়, এরাই লিগে পারফরমেন্স না করলে এরাই কিন্তু জাতীয় দলে খেলছে। বিকজ আমাদের পাইপলাইনে কিন্তু স্ট্রং প্লেয়ার নেই, কোয়ালিটি প্লেয়ার নেই, যার কারণেই কিন্তু আমরা এই স্কোয়াডটাকেই কিন্তু আসলে নিয়ে আমাদের খেলতে হচ্ছে। তো সেই জায়গাতেই বললাম যে ঘরোয়া লিগের ফোকাসটা অনেক ইম্পর্টেন্ট, বাট এখানে ঘরোয়া লিগের থেকে বলো যে ক্লাবে যারা খেলে তাদের পারফরমেন্সটা, ব্যক্তিগত পারফরমেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের দল স্ট্রাইকার নেই, স্ট্রাইকার আসলে আপনি এটা একটা ন্যাচারাল পজিশন, এটা আপনি তৈরি করতে পারবেন না। যারা স্ট্রাইকার খেলে তাদেরকে নিজেদেরকেই কিন্তু আসলে এইটা নিয়ে কাজ করতে হবে। একেবারে ছোট করে একটু জানতে চাই যে হাভিয়ার ক্যাবরেরাকে রাখার পক্ষে নাকি আপাতত তাকে? আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি বলবো যে এই মুহূর্তে একজন নতুন কোচ, একজন হাই প্রোফাইল ভালো কোচ যে দলটার সাথে যাবে, হামজা সমিত সোমদের প্রপার হ্যান্ডেল করতে পারবে, একটা গেম প্ল্যানে বড় পরিবর্তন আনতে পারবে, এই ধরনের কোচ আমি আসলে প্রেফার করি। ম্যাচের প্রেজেন্স, গোলবারের যে কোনো পাশে বা বলের পজিশন অনুযায়ী প্লেসমেন্ট টিম মিতুল মারমারকে নিয়ে অনেক সমালোচনা আছে। কালকে শুরুর দিকে বেশ কয়েকটি ব্লান্ডার করেছে, পরবর্তীতে রিকভার করার চেষ্টা করেছে, পুরোটা দিয়ে খেলেছে, সেই প্রচেষ্টাকেও আমরা নিশ্চয়ই সম্মান জানাবো। তবে মিতুল মারমার পাশাপাশি জাতীয় দলের জিকোকে আসলে ক্যারি করা যেত কিনা? অবশ্যই, জিকো 2022 সাব ফুটবল কিন্তু সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার হয়েছে। এরপর থেকে আমরা ধরে নিয়েছিলাম যে জাতীয় দলকে হয়তো একটা লম্বা সময় ধরে সার্ভিস দেবে, এবং সে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে একটা ওয়াল হয়ে গিয়েছিল, যা সত্যি কথা। আমিনুল ভাই, বিপ্লব ভাইদের পরে আমার জিকোকে সব থেকে বেশি পোটেনশিয়াল মনে হয়েছিল বাংলাদেশ দলের গোলপোস্টের নিচে। তো সেইখানে আসলে আনফর্চুনেট, আমি জানি না আসলে জিকোকে কেন আসলে দল থেকে বাদ দেওয়া হয় বারবার, এবং ঘরোয়া ফুটবলও দেখি সে অনিয়মিত। হ্যাঁ, তো এইটা আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা চিন্তা করা উচিত, কারণ আমরা এখন অলমোস্ট ডিপেন্ডেবল হয়ে গেছি মিতুল মারমার উপরে।
তো সেইখানে তার সাথে একটা হেলদি কম্পিটিশন হিসাবে যদি আপনি জিকোকে রাখতে চান এবং তাকে যদি প্রিপেয়ার্ড করেন, আমার মনে হয় যে এটা দলের জন্য খুবই ভালো হবে। বিকজ জিকো দ্যাট কাইন্ড অফ গোলকিপার যে সে কিনা দেখবেন যে আমরা সবসময় বলি যে গোলকিপার দ্য লাস্ট ম্যান, যে কিনা আসলে খেলা মোমেন্টামটা তৈরি করে, এবং জিকো কিন্তু যে যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সে কিন্তু সেটা প্রমাণ করেছে। সুতরাং জিকোকে আমি মনে করি যে ম্যানেজমেন্ট যারা রয়েছে জিকো সম্পর্কে একটু আলাদা চিন্তা করুক এবং দলে তাকে ইনক্লুড করুক, কারণ হলো এন্ড অফ দ্য ডে আমাদের দেশের ভালোর জন্য যেটা করা উচিত সেটাই আমি মনে করি যে করা উচিত। গতকাল ম্যাচে 30 মিনিটের সময় যে কথাটা বলা হচ্ছিল যে এই যে 1-to-1 ডিফেন্ডারদের সাথে যে পাসটা খেলছিলেন মিতুল মার্মা, সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে হামজা চৌধুরী ওই মার্ক করতে পেরে আগেই পজিশনে চলে এসেছে, না হলে হয়তো বাংলাদেশ এই ম্যাচেও জয় থেকে বঞ্চিত হতো একটা গোল যদি কনসিড করে ফেলতো। এই জায়গাগুলোতে আসলে মানে তুলনামূলক জিকোকে বেটার মনে হয় কিনা? অবশ্যই দেখেন, জিকো এবং মিতুল মার্মার ভিতরে একটু ডিফারেন্স আছে। মিতুল একটা জিনিস হলো যে আমরা যেভাবে আসলে খেলাটা বিল্ড আপ করি আমাদের ছোট 68 বক্সের ভিতর থেকেই, হ্যাঁ, ওইটা আবার মিতুল মার্মা বেশ ভালো পারে, বিকজ ওর দুই পায়ে আসলে ও বেশ ভালো খেলতে পারে, যেটা সত্যি কথা। বাট এইটা আসলে আমাদের জন্য কিন্তু একটা হুমকি হয়ে যায় কারণ বেশ কয়েকবার কিন্তু ওই বিল্ড আপটা করতে গিয়ে কিন্তু আসলে একটা ব্ল্যান্ডার হওয়ার তৈরি হয়েছিল এবং একটা সময় তো গোলও হয়ে যাচ্ছিল। তো এটা আপনি তখনই খেলতে পারবেন যখন আসলে গোলকিপার সেন্টার ব্যাকরা আসলে খুব কনফিডেন্ট থাকবে এবং অর্গানাইজেশনটা প্রপার থাকবে, মিডফিল্ড থেকে সাপোর্টটা প্রপার আসবে তখন। বাট যখন আসলে আপনার অর্গানাইজেশন ভালো না থাকবে, সেন্টার ব্যাকরা কনফিডেন্ট না থাকবে, তখন আসলে আপনার পিছন থেকে বিল্ড আপ করাটা ঠিক হবে না, যেটা মিতুল মার্মা করতে গিয়ে কিন্তু বারবার কিন্তু ফাম্বেল করেছে। সুতরাং এইগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং জিকো যেটা হচ্ছে, জিকো আবার আসলে ওই পিছন থেকে খেলাটা বিল্ড আপ করার বিল্ড আপ ওভাবে করতে পারে না, যেটা সত্যি কথা, বিকজ সে ফ্রি পায়ে তার দুই পায়ে আসলে ওই খেলাটা নাই, যেটা মিতুল মার্মা ভালো পারে। তারপর আমি বলবো যে এক একটা প্লেয়ার এক একটা ক্যারেক্টার রয়েছে, ওই ক্যারেক্টার উপর বেস করে কিন্তু খেলার ফরমেশন তৈরি হয় এবং কোচেরা কিন্তু প্ল্যানিংটা অর্গানাইজেশন করে। তো সেখান থেকে জিকো যে প্যাটার্নে খেলতে পছন্দ করে, আমি মনে করি সেই প্লেইং স্টাইলটাই যখন জিকো খেলবে ওইটা নিয়ে আমাকে আগাতে হবে, এবং মিতুল যেটা পছন্দ করে সেটা নিয়েই খেলতে হবে। গোলকিপারের যেটা কাজ, গোলবার ঠিক রেখে পরবর্তীতে সামনে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটা মিতুল মার্মা হয়তো ভবিষ্যতে দিতে পারবেন। জিকোকেও হয়তো আবারও রিথিং করা হবে, তার জাতীয় দলে ইনক্লুড করা হবে, সেই প্রত্যাশা রাখবো। তবে এই মুহূর্তে কথা হচ্ছে ক্রীড়াঙ্গনের উৎসব নিয়ে, এবং সেই উৎসবের কথা যখন বলছিলাম তখন ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও কিন্তু একটি উৎসব চলছে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 100তম টেস্ট খেলার মাইল ফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন জাহিদ হাসান এমিলি ভাই। স্বাগত আবার আপনাকে। ক্রিকেটের বিষয় নিয়ে ফুটবলারকে জিজ্ঞাসা করছি অবশ্যই, কারণ সাম্প্রতিক সময়ে আসলে ক্রিকেট ফুটবল মিলেমিশে একাকার হয়ে গেছে। ফুটবল ম্যাচে ক্রিকেটাররা রিয়াকশন দিচ্ছেন, ফুটবলের যেই জয় উচ্ছ্বাসটা সেটাতে তারাও আন্দোলিত হচ্ছেন এবং অভিব্যক্তি প্রকাশ করছেন, সেখানে তারা উৎসব উদযাপন পর্যন্ত করছেন। একই সঙ্গে আবার যখন ক্রিকেটের ফর্মেটে আসছে তখন কিন্তু ফুটবলাররাও সেটাকে নজর রাখছেন, দেখছেন, স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট করছেন। ক্রিকেট ফুটবলের বাইরেও, ক্রীড়াঙ্গনের বাইরেও যারা রয়েছেন বিনোদন অঙ্গনে, আজকে দেখলাম যে মুশফিকুর রহিমকে নিয়ে জিউল ফারুক অপূর্ব, যিনি নাটক করেন আর কি, নাট্য অভিনেতা, তিনিও পোস্ট দিয়েছেন যে মুশফিকের 100তম টেস্ট। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন পর্যায়ের মানুষেরা কথা বলেছেন। আজকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 20 বছরের ক্যারিয়ারে কিন্তু 100তম টেস্ট, এবং এই সময়ে সচিন টেন্ডুলকাররা প্রায় ডাবল টেস্ট খেলে ফেলেছেন। তো বাংলাদেশের মতো একটা দেশে যেখানে বলা হয় যে মানসিক প্রেশারটা নিতে পারে না, সুদূর প্রসারী পরিকল্পনা নেই, সেই জায়গাতে মুশফিকুর রহিমকে কি ব্যতিক্রম মনে হয় কিনা এবং তার এই অর্জনটাকে কিভাবে দেখেন? শুরুতেই আসলে মুশফিককে আমি অভিনন্দন জানাতে চাই, বিকজ ও আমার খুবই ক্লোজ ছোটো ভাই। আমরা বিকেএসপিতে একসাথেই পড়াশোনা করেছি, ও এক ব্যাচ জুনিয়র আমাদের। আমি ফুটবলে, ও ক্রিকেটে ছিল। আমি খুব কাছ থেকে ওকে দেখেছি যে ইজ ভেরি ডিসিপ্লিন বয়। কীভাবে মেনটেন করতে হয়, যে আমরা যারা স্পোর্টসম্যান রয়েছি, সত্যি কথা বলতে অনেক কিছু শেখার আছে মুশফিকের কাছ থেকে, কারণ লম্বা কেরিয়ার টানতে হলে আপনাকে ডিসিপ্লিনের বাইরে এবং হার্ডওয়ার্কের বাইরে অন্য কোনো কিছু চিন্তা করা যায় না। যেটা আমি বিকেএসপিতে থাকতে মুশফিককে দেখতাম, হ্যাঁ, খুব চুপচাপ একটা ছেলে, শুধু ওয়ার্ক করতো, হ্যাঁ, এবং ডিসিপ্লিনটা মেনটেন করতো, যার কারণেই কিন্তু ও বাংলাদেশের মতো স্পোর্টসের জায়গা থেকে 100তম টেস্ট খেলে নট ইজি, হ্যাঁ। তো সেটা কিন্তু মুশফিক করে দেখিয়েছে। অবশ্যই এটা তার জন্য, তার হোল ক্যারিয়ারের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। অনেক রান হয়তো করবে, বাট 100 টেস্ট খেলা, এটা আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর হিম। আমি তাকে অভিনন্দন জানাতে চাই। আপনি বলছিলেন যে খুবই ক্লোজ ছোট ভাই, ডেফিনেটলি তাহলে বিকেএসপিতে বা এর বাইরে আপনাদের খুবই স্মৃতির কোনো না কোনো মোমেন্ট আছে, সেটা একটু জানতে চাই আপনার। স্মৃতি বলতে মুশফিক লাভ প্লেইং ফুটবল। ও আসলে ফুটবল খেলতে অনেক পছন্দ করতো। আফটার ট্রেনিং, ও ট্রেনিং সেশন করে আমাদের মাঠের পাশ থেকেই কিন্তু বিকেএসপি ক্যাম্পে যেত। তো ওই সময় দেখা যেত আমরা যখন ফুটবল খেলো আমাদের সাথে এসে ফুটবল খেলতো, হ্যাঁ। আবার আমাদের যখন রিক্রিয়েশন ডে ছিল আমরা আসলে ওদের সাথে গিয়ে ক্রিকেট খেলতাম, হ্যাঁ। অনেক মজার স্মৃতি আছে।
গেছে মুশফিক সাকিব ওদের সাথে, যা সত্যি কথা। বিকেএসপিতে আমরা অফ ডেতে ওরা একদিন ক্রিকেট খেলতে আসতো, ওরা একদিন ফুটবল খেলতে আসতো, ওদের সাথে আবার আমরা একদিন ট্যাপ টেনিস ক্রিকেট খেলতাম। সো এই ধরনের হোস্টেল লাইফে কিন্তু আমরা একসাথেই থাকতাম, একসাথে ওঠা বসা, একসাথে ডাইনিং শেয়ার করা, সব কিছু কিন্তু একসাথেই থাকতো। মানে একজন আরেকজনকে পোক করেছেন কিনা যে মুশফিক কোনো ইনিংসে বাজে খেলেছে, কোনো ইনিংসে ভালো খেলেছে, সেই সময়গুলোতে বাজে খেললে কোনো পোক করা হয়েছে কিনা? না, এরকম কিছু হয়নি, বাট ওই পেনাল্টি শুট আউটের সময় দেখা গেছে যে কিছু কিছু বাজি ধরতাম। হ্যাঁ, মুশফিক আবার পেনাল্টি শুট মারার খুব এক্সপার্ট ছিল, তো ওইটা আমাদের মাঠে যখন আসতো ওইটা খুব এনজয় করতো। তো এই ধরনের অনেক মোমেন্টামই কিন্তু আমাদের একসাথে ছিল। সো মুশফিকের সম্পর্কে আরেকটু বলতে চাই, সেটা হলো যে দেখেন প্লেয়ারের ক্যারেক্টার কিন্তু অনেক রকম হয়। অ্যাজ এ হিউম্যান বিইং একরকম, প্লেয়ারের ক্যারেক্টার মানে মাঠের পারফরমেন্স আর এক রকম। বাট ওর কিন্তু দুইটা সেক্টরই কিন্তু ইজ ভেরি ডিসিপ্লিন। হ্যাঁ, অ্যাজ এ পার্সন এবং অ্যাজ এ প্লেয়ার, দুইটা জায়গায় কিন্তু সে সফলতার সাথেই কিন্তু তার অনুকরণ অবশ্যই। এবং আমি মনে করি যে এটা ইটস নট অনলি ক্রিকেট, হোল স্পোর্টস সবাই কিন্তু ওকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারে। এবং আমি মনে করি যে লম্বা কেরিয়ারের জন্য আসলে একটা প্লেয়ারের যা করা দরকার, মুশফিক কিন্তু তার সবথেকে বড় এক্সাম্পল। ধন্যবাদ জাহিদ হাসান এমিলি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ক্রীড়াঙ্গনের এই উৎসবটা বাংলাদেশে অনেক দিন ধরে চলতে থাকুক, সেটা ক্রিকেট অঙ্গন হোক, ফুটবল হোক, কিংবা অন্য যে কোনো ফেডারেশনের খেলাই হোক, সেটা চলবে, সেটাই আসলে প্রত্যাশিত। আজকের এখন মাঠের আয়োজন দর্শক এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আরও অন্য কোনো এখন মাঠের শোতে, তবে সে পর্যন্ত বিদায়। এই ছিল এখন মাঠের আজকের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।